যে এখন হাসিনার বিরুদ্ধে হঠাৎ করে সেই যেটাকে বলে ঈশান কোণে কালো মেঘ, রৌদ্রোজ্জ্বল দিন হঠাৎ অন্ধকার হয়ে গেল এবং আমরা একটা প্রচন্ড বড় ধরনের ঝড়ের বা সাইক্লোনের আভাস দেখতে পাচ্ছি। নতুন পরিকল্পনা নিয়ে আবারও জোরালোভাবে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। অবস্থান জানান দিতে যত প্রতিকূলতাই থাকুক মাঠে থাকতে তৃণমূলের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্র। দর্শক, আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যে আসলে সরকার কেমন ধরনের অবস্থানে রয়েছে, বিরোধী দলের অবস্থান কেমন রয়েছে, কেমন কি দেশের পরিস্থিতি কি চলছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, বেশ কয়েকটা ভিডিও রয়েছে। চলুন আমরা একটু দেরি না করে সেই ভিডিওগুলো দেখে আসি। তার সাথে সাথে একটা রিকোয়েস্ট যে ভিডিওটাতে একটা লাইক করুন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। বাংলাদেশের জন্ম হয়েছে আন্দোলনের মাধ্যমে। সেই পাকিস্তানের সূচনা লগ্ন থেকেই আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে এবং বাংলাদেশের ছাত্র শিক্ষক হিসেবে বড় হবার যে অভিজ্ঞতা আমার, সে আলোকে দেখতে পাচ্ছি যে এখন হাসিনার বিরুদ্ধে হঠাৎ করে সেই যেটাকে বলে ঈশান কোণে কালো মেঘ, রৌদ্রোজ্জ্বল দিন হঠাৎ অন্ধকার হয়ে গেল এবং আমরা একটা প্রচন্ড বড় ধরনের ঝড়ের বা সাইক্লোনের আভাস দেখতে পাচ্ছি। বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে 1948 থেকে 71 পর্যন্ত এইভাবে ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং দেশের সবচাইতে বড় দলের সমর্থকরা মিলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে মাঠে নামেনি, আগে কোনোদিনও নামেনি। খণ্ড খণ্ড আন্দোলন হয়েছে। যেমন প্রথম আন্দোলন হলো বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের 1948 সালে। শেখ মুজিবুর রহমান ওটার নেতৃত্ব দিলেন। তারপরে দেখা গেল ভাষা আন্দোলন 1948 থেকে শুরু হলো। তারপরে ধরুন 1962 সালের শিক্ষা আন্দোলন, আইয়ুব খানের শিক্ষানীতির বিরুদ্ধে। 1966 সালের 6 দফা বিরোধী আন্দোলন, 1969 সালে 11 দফা ভিত্তিক আন্দোলন, আগরতলা মামলা প্রত্যাহার থেকে শুরু করে বিভিন্ন দাবিতে একটা বিরাট আন্দোলন গড়ে উঠেছিল। 1969 থেকে 71 পর্যন্ত যে আন্দোলন হলো, যে আন্দোলনের ফলে বাংলাদেশ স্বাধীন হলো, তখন আমার যে অভিজ্ঞতা, আমি যা দেখেছি, তাতে এমন ভাবে জোট বাঁধতে দেখিনি। ছাত্ররাও খেপেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খেপেছেন। ভাষা আন্দোলনের সময় তাদের কিছুটা ক্ষীণ কণ্ঠ আমরা শুনেছি। অল্প সংখ্যক শিক্ষক বাংলা ভাষার দাবিতে আন্দোলন করেছেন। অধিকাংশ শিক্ষক হয় নিষ্ক্রিয় ছিলেন, নইলে বাড়িতে বসেছিলেন, খুব একটা প্রতিবাদ তারা করেননি। এইবার কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। একদিকে দেখুন, 35টি সরকারি বিশ্ববিদ্যালয়ে বহু হাজার শিক্ষক এবং কর্মচারী, এই যে রেজিস্ট্রার অফিস থেকে শুরু করে কন্ট্রোলার অফ এক্সামস এবং বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আছেন যারা, তারা এবং শিক্ষকেরা মিলে সরকারের নতুন যে পেনশন প্ল্যান প্রত্যয়, এই প্রত্যয় স্কিম বাতিল করার জন্য তারা কর্মবিরতি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো স্থবির। 3 দিন গেল, 1, 2, 3 জুলাই। আর কয়দিন সরকার এটা সামাল দিতে পারবে? বৃহস্পতিবার আজকেই ওবায়দুল কাদেরের সঙ্গে এই শিক্ষক সমিতির নেতৃবৃন্দের আলাপ হবার কথা। আমি প্রোগ্রামটা একটু আগেই করছি।
আলাপে যে মীমাংসা হবে সেটা আমার মনে হয় না। কেননা যে সরকার যা স্কিম যেটা দিচ্ছে, সরকারের টেবিলে যেটা রেখেছে এবং শিক্ষক কর্মচারীরা যেটা চান, তার ভেতরে আকাশ পাতাল তফাৎ। মানে সরকার এককালীন যে 80 লক্ষ টাকা দেওয়া হতো শিক্ষক কর্মচারী রিটায়ার করার পরে, অফিসাররা রিটায়ার করার পরে, সেটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। বদলে কি হচ্ছে, পেনশনের পরিমাণ 45,000 থেকে 1 লক্ষাধিক, 1 লক্ষের বেশি টাকা দেয়া হবে। এককালীন টাকা পেলে আজকের যে টাকার দাম, আগামীকাল সে দাম থাকে কিনা সেটা সম্বন্ধে কেউই নিশ্চিত নন। তাই তারা নগদ যা পাও হাত পেতে নাও, এই দাবি করছে। শিক্ষকদের এই দাবি, অফিসারদের এই দাবি অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় কেউই সমর্থন করছে না। অর্থমন্ত্রী বলছেন যে প্রত্যয় স্কিম নাকি খুবই চমৎকার এবং শিক্ষকরা যেটা চান সেটা নাকি অযৌক্তিক। মজার ব্যাপার হলো, শিক্ষকরা বলছেন অর্থমন্ত্রী শুধু অযৌক্তিক কথা বলছেন এটা বলেই শিক্ষকরা ক্ষান্ত হচ্ছেন না, তারা বলছেন আমরা অর্থমন্ত্রীর পদত্যাগ চাই। ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কোনো মন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলন করেছে এটা আমার জানা নেই, এর ধরনের কোনো নজির নেই। তারপরে এই যে কোটা সিস্টেমের উপরে, মানে এটা একটা অভূতপূর্ব ব্যাপার, এটা মারাত্মক রূপ নিতে পারে। তাই আমি বলছি হাসিনা নতুন বিপদে পড়তে যাচ্ছে, নতুন সংকট ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড়ের মতো বা টর্নেডোর মতো, সাইক্লোনের মতো, এবং হাসিনা শেষ এটা সামাল দিতে পারবে বলে আমার মনে হয় না। একদিকে শিক্ষক শ্রেণী, ছাত্র শ্রেণী, তারপরে দরিদ্র জনসাধারণ, এই যে তাদের রেশনের চাল এবং গমের দাম বাড়িয়ে দেয়া হয়েছে প্রথম 20-22 বছর পরে, সেটাও একটা অভূতপূর্ব ব্যাপার। তারপরে বাইরের যে চাপ আমরা যে দেখতে পাচ্ছি, যেটা নিয়ে কালকে আমি আলোচনা করেছি, একটার পর একটা পুলিশ অফিসার এবং আমলা, বড় বড় অফিসারদের দুর্নীতির খবর ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এটা আমরা প্রথমে মনে করেছিলাম বসুন্ধরার মাফিয়ার সঙ্গে বেনজির আহমেদের যে মাফিয়া গ্রুপ, তার একটা দ্বন্দ্বের ফলে এই বসুন্ধরার পত্রিকা কালের কণ্ঠ এটা প্রকাশ করলো। এখন দেখা যাচ্ছে না, পানি মাথার উপর উঠে গেছে। এখন হচ্ছে সুপরিকল্পিত ভাবে, আমার দৃঢ় বিশ্বাস, কিছু সোর্স তাই বলছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র নেপথ্যে একটা বিরাট ভূমিকা পালন করছে। পিটার হাস চলে যাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে অন্য কেউ অন্য কোনখান থেকে কলকাঠি নাড়ছে, এবং নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন প্রচ্ছন্ন চাপ দিয়ে বাংলাদেশের মিডিয়া তথা হাসিনা সরকারকে বাধ্য করছে এই দুর্নীতির যে লিস্ট প্রচার। নতুন পরিকল্পনা নিয়ে আবারও জোরালোভাবে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি। অবস্থান জানান দিতে যত প্রতিকূলতাই থাকুক মাঠে থাকতে তৃণমূলের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্র। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন গোছানোর পাশাপাশি মানুষকে জাগিয়ে তুলতে নেওয়া হচ্ছে নানা কর্মপরিকল্পনা। সব মিলিয়ে কেন্দ্র তৃণমূল দাবি আদায়ের নতুন স্বপ্ন দেখছে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নানা পরিকল্পনায় হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে চায় বিএনপি, তুঙ্গে ওঠাতে চায় আন্দোলনের পারদ। দলটির দাবি, হোঁচট খেলেও মাঠ ছাড়েননি বিএনপি নেতাকর্মীরা, বরং সাহস নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বারবার। সম্প্রতি মামলা মোকদ্দমার জটিলতা কাটিয়ে চেয়ারপারসনের মুক্তি ইস্যুতে রাজপথে সরব দলটি। কোথাও কোথাও সংঘাত সহিংসতা হয়েছে, এমনকি হয়েছে হামলা মামলাও। তারপরও দাবি আদায়ে রাজপথে থাকার নির্দেশনা আছে তৃণমূলের প্রতি।
কেন্দ্রের বার্তা আমাদের তৃণমূলের কাছে খুবই পরিষ্কার, সেটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আমাদের রাজপথে থাকতে হবে, সংগ্রাম করতে হবে, যত বাধাই আসুক সে বাধা পেরিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন হোক, আমাদের আর পিছপা হওয়ার, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এখন সামনে যেতে হবে। এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে এক দফা দাবি যেটা আছে সেটা আদায় করে তৃণমূল গড়ে ফিরবে। এর আগে তৃণমূল আন্দোলনে আছে, আন্দোলনেই থাকবে। সরকার বিরোধী আন্দোলনে নতুন জোয়ার সৃষ্টি করতে ঢেলে সাজানো হচ্ছে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে। বিবেচনায় রাখা হচ্ছে আন্দোলন সংগ্রামের সক্ষমতা আর তরুণ নেতৃত্বের কথা। যারা কাজ করেছে দীর্ঘদিন ধরে এই দলের সাথে ছিল, আন্দোলন সংগ্রামের সাথে যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা চাই যে একটা সুন্দর কমিটি হোক। ওই এলাকার যারা ত্যাগী নেতাকর্মী আছে, যারা জেল জুলুম খেটেছে, তাদের পাশে যাতে তারা থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা ঐক্যবদ্ধ আছি, সুসংগঠিত আছি এবং উজ্জীবিত আছি, এবং আমাদেরকে দমানোর মতো শক্তি আওয়ামী সরকারের নাই। আমরা সকল বাধা বিঘ্ন প্রতিরোধ করেই সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা ইনশাল্লাহ এই আন্দোলনে আমরা সফল হব। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে সাধারণ মানুষকে উজ্জীবিত করাকে। মানুষের মননে গণতান্ত্রিক বোধ জাগিয়ে তুলতে দেশপ্রেম বোঝাপড়ার গল্প শীর্ষক কর্মশালা করছে বিএনপি। তরুণ প্রজন্মকে কাছে টানতে শুরু করেছে ফুটবল টুর্নামেন্ট। এছাড়া অর্থনৈতিক খাতের সামগ্রিক অনিয়ম দুর্নীতি তুলে ধরতে সব সাংগঠনিক বিভাগে সেমিনার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকারের দুর্নীতি, লুটপাট, দুঃশাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, দেশ ধ্বংস হয়ে গেছে, সরকার দেউলিয়া হয়ে গেছে, মানুষ দিশেহারা, মানুষের যাওয়ার জায়গা নেই, মানুষ আতঙ্কের মধ্যে আছে। আমরা এই বিষয়টি নিয়ে গ্রামে গঞ্জে যাব, মানুষকে সচেতন করব, জাগিয়ে তুলব এবং আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে কর্মসূচি নিয়ে আসব। পরিকল্পনা থাকলেও নানা কারণেই খুব সহজ নয় বিএনপির ঘুরে দাঁড়ানো, এমন উপলব্ধি আছে দলের সব পর্যায়ে। কেন্দ্রীয় নেতারা বলেন, দিন দিন এক দফা পরিণত হয়েছে গণমানুষের দাবিতে। তাই আরো তীব্র হবে সরকার পতনের আন্দোলন। আন্দোলন হচ্ছে জনগণের আন্দোলন, মুক্তির আন্দোলন। এখানে সংগঠনের লোকেও থাকবে, সাধারণ মানুষও থাকবে, যারা তো আপনারা দেখলেন যে এতক্ষণ যে দেখলেন যে ভিডিওগুলোতে আসলে কি বলা হয়েছে, যেখানে বলা হয়েছে বিভিন্নভাবে যে দেশের পরিস্থিতি বা বিরোধী দল সরকার বা বিভিন্নভাবে তারা বক্তারা কথা বলছেন, অনেকগুলো তথ্য উঠে এসেছে, যেখানে স্বাভাবিকভাবে বিরোধী দল সরকারের বিরোধিতা করবে, আবার সরকারি দল বিরোধিতা করে এই বিষয়ে। তো বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উঠে এসেছে এখানে। আসলে দেশ এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, দেশ কোথায় যাচ্ছে, দেশের দুর্নীতি, এত দুর্নীতি, দেশের এই বিষয়গুলো নিয়ে সাথে সাথে কোটা সংস্কার আন্দোলন হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু দেশের একটা এলোমেলো একটা অবস্থা। এই বিষয়ে নিয়ে বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন। তো বিভিন্ন অনেকে কথা বলছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।